সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ দাউদকান্দি অনলাইন স্কুল তথা জুরানপুর অনলাইন স্কুল থেকে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় নিয়ে ক্লাস করার চেষ্টা করব। তোমরা যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর আমাদের সাথে জয়েন করে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, একেবারে সমসাময়িক যে বিষয় সেটা হচ্ছে, তোমরা জানো, সবাই জানো যে বর্তমান পরীক্ষা পদ্ধতি হচ্ছে সম্পূর্ণ সৃজনশীল পদ্ধতি। আমি তোমাদের সাথে আজকে এই সৃজনশীল পদ্ধতি নিয়েই একটা ক্লাস নিব, তবে ইন্ডিভিজুয়াল কোনো ক্লাসের বা কোনো বিষয়ের সৃজনশীল নিয়ে আমি কথা বলবো না। 6 থেকে 10 পর্যন্ত লিখিত যে কোনো সৃজনশীল, অর্থাৎ যেখানে প্রশ্নে 11টা সৃজনশীল থেকে 7টা সৃজনশীলের উত্তর তোমাকে লিখতে হবে, প্রত্যেকটা সৃজনশীলে 4টা প্রশ্ন থাকবে। এই জাতীয় সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে আজকে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত যে সকল সৃজনশীল প্রশ্নগুলো হয়, সেখানে তোমাদের পরীক্ষার মোট সময় থাকে 3 ঘন্টা। আধা ঘন্টা দেওয়া হয় নৈর্বৃত্তিকের জন্য, আর সৃজনশীল 7টা সৃজনশীলের জন্য তোমার সময় থাকে হচ্ছে 150 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা সময়। তোমার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 2.5 ঘন্টায় 7টা সৃজনশীল লেখার জন্য তোমাকে আগে সময়টা বিভাজন করে নিতে হবে, সময়টা ভাগ করে নিতে হবে যে একটা সৃজনশীলের জন্য তুমি কতটুকু সময় পাও। আমি তোমাদেরকে বলে দেব এখন যে তুমি যদি 7টা সৃজনশীলের জন্য 150 মিনিট সময় পাও, তাহলে একটা সৃজনশীলের জন্য তুমি সময় পাবে হচ্ছে 21 মিনিট অল্প কয়েক সেকেন্ড। ধরো এবারে যে 21.5 মিনিট, তোমার মাথায় রাখতে হবে 21 মিনিটের মধ্যে, 21 মিনিট নয় 20 মিনিটের মধ্যে তোমাকে সৃজনশীলের প্রশ্ন উত্তরটা লেখা শেষ করতে হবে। তাহলে তুমি অযথা লিখলে অথবা আস্তে আস্তে লিখলে পরে তোমার প্রশ্নের উত্তর লেখা শেষ করতে পারবে না। তোমাদের মধ্যে একটা ধারণা থাকে যে পৃষ্ঠার পরে পৃষ্ঠা লিখলে পরে মনে হয় যে সৃজনশীল বেশি নাম্বার পাওয়া যায়। ঠিক পরক্ষণে যখন দেখো তোমার পাশের একটা শিক্ষার্থী তুমি যা লিখেছ 2 পৃষ্ঠা, 2.5 পৃষ্ঠা, 3 পৃষ্ঠায়, ঠিক তোমার ওই পাশের শিক্ষার্থীরা 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠায় লিখে তোমার সে নাম্বার বেশি পেল, তখন তোমার মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে তোমার করণীয়টা কী হতে পারে, বা ওই শিক্ষার্থীটা কী এমন করেছে যার কারণে তোমার সে নাম্বার বেশি পেয়ে গেল? এখানে কয়েকটা কারণ থাকতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে, তোমাকে যখন পরীক্ষার হলে খাতাটা দেওয়া হয়, বসে না থেকে, যে 15 মিনিট 10 মিনিট এই সময়টা বসে না থেকে তুমি খাতাটা সাজাতে পারো, ডেকোরেশন করতে পারো খাতাটাকে। এই খাতা সাজানোর উপরে নির্ভর করে কিন্তু অনেকটা নাম্বার, আমি বলবো না যে একেবারে হাতে পাচ্ছে ব্যবধান হয়ে যায়, অল্প কিছু ব্যবধান হয়, কিন্তু পজিটিভলি হয়। তাহলে তোমাকে করতে হবে কি? 1 নাম্বার হচ্ছে তোমাকে খাতার সৌন্দর্যটা রক্ষা করতে হবে। 2 নাম্বার হচ্ছে বাক্য গঠনে স্বচ্ছতা। 3 নাম্বার হচ্ছে তথ্যভিত্তিক তথ্য উপস্থাপন। 4 নাম্বার হচ্ছে পাঠ্য বইয়ের সাথে উদ্দীপকের সমন্বয়। এই 4টা বিষয় তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এই 4টা বিষয় তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি আবারও বলছি, 1 নাম্বার হচ্ছে
খাতার সৌন্দর্য রক্ষা। 2 নম্বর হচ্ছে বাক্য গঠনে স্বচ্ছতা। 3 নম্বর হচ্ছে তথ্যভিত্তিক তথ্য উপস্থাপন। আর 4 নম্বরে হচ্ছে পাঠ্য বইয়ের সাথে উদ্দীপকের সমন্বয়। এই 4টা বিষয় তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে একটা সৃজনশীলে আমি প্রথমে বলে নিলাম যে বাংলা, ইসলাম ও নৈতিক শিক্ষা, বাংলাদেশ বিশ্ব পরিচয়, এই জাতীয় যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোতে একটা সৃজনশীলে 4টা স্তরে প্রশ্ন ভাগ করা থাকে, 4টা প্রশ্ন থাকে। অর্থাৎ প্রথম প্রশ্নগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, 2 নম্বর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, 3 নম্বর হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন, 4 নম্বর হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। আমি এখন তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করব যে এই প্রশ্নগুলো, কোন প্রশ্নটা কতটুকু লিখতে হবে, কত সময় নিয়ে লিখতে হবে, কিভাবে লিখতে হবে, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমি একটু কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো যে জ্ঞানমূলক প্রশ্নটা লেখার জন্য একেবারে খুব বেশি একটা সময় লাগে না, খুব বেশি একটা জায়গার প্রয়োজন হয় না। জ্ঞানমূলক প্রশ্নটা তোমাকে লিখতে হবে একটা বাক্যে, সময় থাকবে তোমার 1 মিনিট। তোমরা অনেকে করো কি, জ্ঞানমূলক প্রশ্নটা একটা শব্দে লিখে দাও। আমি বলবো না এটা ভুল পদ্ধতি, এটা ভুল হবে, ঠিক আছে, বাট এই প্রশ্নের সৌন্দর্যতা বা প্রশ্নের বা খাতার সৌন্দর্যতার জন্য তোমাকে প্রশ্নটা লিখতে হবে, প্রশ্ন উত্তরটা লিখতে হবে একটা বাক্যে, সর্বোচ্চ 1 লাইন। এর মধ্যে তোমার জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটা লিখে ফেলতে হবে। তাহলে বুঝলে তোমরা জ্ঞানমূলক প্রশ্ন কতটুকু লিখতে হবে, কত মিনিট সময় আছে তোমার। 1 মিনিট সময়, সর্বোচ্চ 1 লাইন। 1 বাক্যে হলে ভালো হয়, সর্বোচ্চ 1 লাইন। তারপরে হচ্ছে 2 নম্বরে অনুধাবনমূলক প্রশ্ন। এই আমি প্রথমে বলে নিচ্ছি, জ্ঞানমূলক প্রশ্নটা সরাসরি তোমাকে বই থেকে করা হবে। বই থেকে একটা প্রশ্ন তোমাকে ছুড়ে দিবে, তুমি সেটার উত্তর লিখতে হবে, সেটার উত্তর বইয়ে থাকবে। তুমি বইটা ভালোভাবে পড়লে পরে সেখান থেকে উত্তরটা এনে তুমি লিখতে পারবে। তারপরে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবন মানে কি? বুঝা। অর্থাৎ সেটা কখনো বই থেকে হতে পারে, আবার কখনো উদ্দীপকের সাথে সমন্বয় রেখেও প্রশ্নটা করতে পারে তোমার কাছ থেকে। এই প্রশ্নের 2টি অংশ থাকবে। প্রথম অংশটা তুমি প্রথম প্যারাটায় পাবা, প্রথম অংশটা তুমি জ্ঞানমূলকের মতো করে ছোট্ট করে তুমি লিখে দিবে মূল কথাটা। দ্বিতীয় প্যারা বা দ্বিতীয় অংশে যেটা করবে সেটা হচ্ছে এই প্রশ্নের সামান্য কিছু বিশ্লেষণ বা ব্যাখ্যা লিখে তুমি প্রশ্নের চাহিদাটা মেটানোর চেষ্টা করবে। এক্ষেত্রে তোমাকে লিখতে হবে 6 থেকে 7 লাইন, সর্বোচ্চ আধা পৃষ্ঠা। সময় থাকবে 4 থেকে 5 মিনিট। এর মধ্যে তোমাকে অনুধাবনমূলক প্রশ্নটা লিখতে হবে। তারপরে হচ্ছে 3 নম্বরে অর্থাৎ গ নম্বরে হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। এখন এই প্রয়োগমূলক প্রশ্নটা তুমি কতটুকু লিখবে, কতক্ষণ লিখবে? এই প্রয়োগমূলক প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীলের জন্য। কেননা এই প্রশ্নের উত্তরের সাহায্যে, এই সৃজনশীল প্রশ্ন, এই প্রয়োগমূলক প্রশ্নের উত্তরের সাহায্যে কিন্তু পুরো সৃজনশীলের প্রশ্নোত্তরের একটি ধারণা পাওয়া যায়। আমি যদি তোমাদেরকে বলি যে একটা সৃজনশীলকে যদি একটা মানব দেহ ভাবো তুমি, ওই প্রয়োগমূলক প্রশ্নটাকে ভাবতে হবে ওই মানব দেহের একটা প্রধান অঙ্গ। জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো পাঠ্য বইয়ের জ্ঞানের মাধ্যমে পরীক্ষা নেওয়া হলেও প্রয়োগমূলক প্রশ্নের মাধ্যমে উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের একটা সম্পর্ক বা সামঞ্জস্যমূলক একটা ঘটনা দেখানো হয়। যে তুমি
গল্পে, একটা গল্পে তুমি কি পড়েছো, একটা কবিতায় তুমি কি পড়েছো, ওই গল্পটার মধ্যে তোমার গল্পটা কি ছিল, কাহিনীটা কি ছিল, কয়টা চরিত্র ছিল, কোন চরিত্রের সাথে কোন চরিত্রের সম্পর্ক কি ছিল, একটা কবিতায় মূল থিমটা কি, মূল ভাবটা কি, সেটা তোমাকে জেনে ওই আলোকে উদ্দীপকে কি আনা হয়েছে, উদ্দীপকে যে চরিত্রটা দেওয়া হয়েছে গল্পের ওই চরিত্রটার সাথে তার সাদৃশ্য বা বৈসাদৃশ্য কি, তার সম্পর্কটা কি, পার্থক্যটা কি, তার মিল বা অমিলটা কি, সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে এই প্রশ্নটার মধ্যে। এখন এটা লেখার জন্য তোমাকে তোমার এই প্রশ্নের জন্য তোমার প্রশ্ন নম্বর বরাদ্দ আছে 3। লিখতে হবে তোমার 3টা প্যারায়। 3টা প্যারায় লিখতে গিয়ে তোমার প্রথম প্যারায় তোমাকে যেটা লিখতে হবে এটা হচ্ছে যে উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের যে গল্প বা কবিতার যে সম্পর্কটা সেটা খুব ছোট আকারে ছোট্ট করে লিখে দিলে হবে। অর্থাৎ প্রশ্নে বলা হলো যে অমুক গল্পের সাথে উদ্দীপকের কোন দিক থেকে মিল রয়েছে, তুমি ছোট্ট করে লিখে দিবা যে এই দিক থেকে মিল রয়েছে, ছোট্ট করে 1 লাইন 2 লাইন বা 1.5 লাইন এই জাতীয় লেন্থে তুমি লিখে দিতে পারো প্রথম প্যারাতে। দ্বিতীয় প্যারা হচ্ছে মূল ভাব লিখবে, আর দ্বিতীয় প্যারায় হচ্ছে এই অংশে স্পষ্টভাবে যে প্রশ্নের যে উত্তর চাওয়া হয়েছে সেটাকে ফোকাস করতে হবে, মানে প্রশ্নের উত্তরটা কোন দিকে তোমাকে টেনে নিয়ে যাচ্ছে, তোমার কাছ থেকে কি চাচ্ছে, এই প্রশ্নের চাহিদাটা কি, সেটা তোমাকে ফোকাস করতে হবে। অবশ্যই লিখতে হবে তোমাকে 7 থেকে 8 লাইনের মধ্যে। আর উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের সাদৃশ্য বৈসাদৃশ্য তুলে ধরতে হবে। আমি দ্বিতীয় প্যারার কথা বলছি, এটা দ্বিতীয় প্যারাটা লিখতে হবে 7 থেকে 8 লাইনের মধ্যে, এবং সেখানে উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের সাদৃশ্য বৈসাদৃশ্য বিষয়টা একটু সামান্য বিস্তারিত একটু লিখে দিতে হবে। তৃতীয় প্যারায় তুমি যেটা করবে সেটা হচ্ছে কিছুটা, এই প্যারাটা অনেকটা কিছুটা বাংলা রচনার উপসংহারের মতো, যে প্রয়োগের পুরোটা ব্যাপার চলে আসবে এখানে, উত্তরের পুরো অংশের একটা প্রিভিউ, অর্থাৎ পুরো অংশের একটা সামারাইজ তোমাকে এখানে লিখতে হবে। সেই সাথে গদ্যাংশ বা পদ্যাংশের উদ্দীপকের সাথে পার্থক্যটা লিখতে হবে। অর্থাৎ তুমি প্রয়োগমূলক প্রশ্নের প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ লেখার পরে তুমি সেখানে কি লিখলে সেটার একটা সামারাইজ তোমাকে টেনে আনতে হবে এখানে। আর এটা লিখতে হবে সর্বোচ্চ 1.5 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠার মধ্যে। অযথা লিখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। 1.5 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠার মধ্যে প্রয়োগমূলক প্রশ্নের উত্তর লিখলেই তোমার প্রশ্নের চাহিদা মিটবে বলে আমি মনে করি। আর এই প্রশ্নটা লেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত লেখার জন্য তোমার কাছে সময় থাকবে 6 থেকে 7 মিনিট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক প্রশ্ন কীভাবে লিখব সেটা সংক্ষেপে জানার চেষ্টা করলাম। এ পর্যায়ে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন কীভাবে লিখব বা উত্তরটা কীভাবে করব সে ব্যাপারে তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটা সম্পূর্ণ নাম্বার পাওয়া খুবই কষ্ট ব্যাপার, দুঃসাধ্য ব্যাপার এটা, কিন্তু অসম্ভব নয়। আমি আবার বলছি, উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের যে তোমার জন্য নাম্বার বরাদ্দ থাকবে 4 নাম্বার, সে 4 নাম্বার পাওয়াটা অনেক ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়, কিন্তু অসাধ্য নয়, মানে অসম্ভব কিছুই নয়। এই ধরনের প্রশ্নে অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করতে বলা হয়, আবার অনেক সময় প্রশ্নে বিভিন্ন বিষয় সম্পর্কে যৌক্তিকতা বর্ণনা করতে বলা হতে পারে। আর উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন উত্তর লেখার জন্য তোমার যে খুব বেশি উচ্চতর দক্ষতা থাকা প্রয়োজন
এটা খুব বেশি জরুরি নয়। এক্ষেত্রে তুমি যদি সামান্য কিছু ছোট ছোট কৌশল তুমি অবলম্বন করতে পারো, কিছু কিছু কৌশল তুমি অ্যাপ্লাই করতে পারো, তাহলে এই উচ্চতর দক্ষতামূলক থেকে যে 4 নম্বর তোমার জন্য বরাদ্দ করা আছে, সে 4 নম্বর তুমি পেতে পারো। সুতরাং প্রশ্নের উত্তর 4 প্যারায় লিখতে হবে, যেহেতু 4 নম্বরের প্রশ্ন, লিখতে হবে 4টা প্যারায়। প্রথম 3 প্যারায় প্রয়োগ ও অনুধাবনের মতো করে লিখলেই হবে। প্রয়োগমূলক তুমি যেভাবে লিখেছো, যেই ধাঁচে লিখেছো, অনুধাবনমূলক তুমি যেই ধাঁচে লিখেছো, ওই ধাঁচে লিখলেই তোমার চলবে। বাট চতুর্থ প্যারায় গিয়ে তুমি যেটা করবে সেটা হচ্ছে, চতুর্থ প্যারা লেখার সময় বিশেষ মনোযোগ দিতে হবে, কেননা এই প্যারার উপকরণগুলোই উচ্চতর দক্ষতামূলক প্রশ্নকে প্রয়োগমূলক থেকে একটু আলাদা করবে। তোমাকে এমন একটা দক্ষতা দেখাতে হবে যে এটা একটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, এটা প্রয়োগমূলক প্রশ্ন নয়। এমন একটা তথ্য উপস্থাপন করতে হবে, এমন একটা যুক্তি তোমাকে দেখাতে হবে, দিতে হবে, যে যুক্তির মাধ্যমে বুঝবে যে এটা একটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। তোমার কাছে সময় থাকবে হচ্ছে 8 থেকে 9 মিনিট। এই প্রশ্নটা লেখার জন্য তোমার কাছে সময় থাকবে 8 থেকে 9 মিনিট। আর লিখতে হবে তোমাকে 1.5 থেকে 15 পৃষ্ঠার মধ্যে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি একে একে তোমাদের সৃজনশীল প্রশ্ন প্রণয়ন থেকে শুরু করে একটা সৃজনশীল কীভাবে তুমি জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো কীভাবে তুমি লিখতে পারো, কীভাবে লিখলে ভালো হবে, আমি আমার সম্পূর্ণ নিজের দক্ষতা থেকে, নিজের অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। তোমাদের অভিজ্ঞতাগুলো যদি আমার এই অভিজ্ঞতার সাথে, আমার এই বিষয়গুলোর সাথে যোগ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য যদি থাকে, সেগুলো যদি তুমি যোগ করতে পারো, আমার মনে হয় এটা আরও বেশি সমৃদ্ধ হবে। এভাবে যদি তুমি একটা সৃজনশীলের উত্তর লিখতে পারো, আমার দৃঢ় বিশ্বাস তুমি এখান থেকে ফুল মার্কস পেতে পারো, 10-এ 10 পেতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি আজকের এই ক্লাস থেকে তোমরা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকো, তাহলে আমার এই ক্লাস সার্থক হবে। তোমাদের সকলকে ধন্যবাদ। অন্য কোনো দিন, অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে সরাসরি একটা সৃজনশীল সমাধান করে দেখাবো, কীভাবে সমাধান করতে হবে। আমি সে একটা ক্লাস নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। ধন্যবাদ সকলকে।